প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। আজকে আমাদের দেখা হওয়ার কথা ছিল ক্লাসরুমে, কিন্তু সে করোনা পরিস্থিতিতে কঠিন বাস্তবতায় আমরা আজকে অনলাইনে ক্লাস নিতে বাধ্য হচ্ছে। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব কৃষি রসায়নের পেস্টিসাইডের বিষাক্ততা নামক একটি চ্যাপ্টার। অধ্যায়ের নাম পেস্টিসাইডের বিষাক্ততা। পেস্টিসাইডের বিষাক্ততার সাথে সম্পর্কিত কতগুলি শব্দ আছে বা কতগুলি টার্ম আছে, আমরা প্রথমে সেই টার্মগুলোর পরিচয় জেনে আসি। প্রথমেই আমরা যেই টার্মটা শিখবো সেটা হচ্ছে বিষ। বিষ বলতে আমরা কি বুঝি? যেসব রাসায়নিক পদার্থ তা হতে পারে কোনো খাদ্য সংযোজিত বস্তু অথবা অপমিশ্রণ অথবা কোনো সৌন্দর্যবর্ধক উপাদান অথবা কীটনাশক পদার্থ যা প্রাণী উদ্ভিদের উপর ব্যাপক বিরূপ প্রভাব সৃষ্টি করে তাদেরকে আমরা বিষ বলবো বা বিষাক্ত পদার্থ বলবো। এর উদাহরণ অনেক কিছুই হতে পারে, তোমরা সবাই জানো, সেগুলো আমরা না বলি। পরবর্তী টার্ম যেটা সেটা হলো বিষ বিজ্ঞান বা টক্সিকোলজি। এটি বিজ্ঞানের একটি শাখা, যেই শাখায় বিষাক্ত পদার্থ বা বিষের প্রকৃতি, কার্যকারিতা, পরীক্ষণ, নিরাময়ের উপায় সম্বন্ধে বিস্তারিত আলোচিত হয় বা আলোচনা করা হয়। বিজ্ঞানের সেই শাখাকেই আমরা বলি টক্সিকোলজি বা বিষ বিজ্ঞান। পরবর্তীতে আমরা যেই টার্মটা শিখবো সেটা হচ্ছে পেস্টিসাইডের বিষাক্ততা বা টক্সিসিটি। পেস্টিসাইডের যে ক্ষমতা দ্বারা জীবন্ত কোষ বা স্নায়ুতন্ত্রের ব্যাপক ক্ষতি সাধন, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে, সেই ক্ষমতাকে আমরা পেস্টিসাইডের বিষাক্ততা বা টক্সিসিটি বলে থাকি। এরপরে আমরা যেটা আমরা শিখবো সেটা হচ্ছে, এখানে আসলে বিষের কার্যকারিতার উপরে ভিত্তি করে বা বিষের বিষক্রিয়ার ধরন অনুযায়ী দুই ধরনের বিষক্রিয়া থাকে। একটা হলো তাৎক্ষণিক বিষক্রিয়া, আর একটা হলো দীর্ঘমেয়াদী বিষক্রিয়া। প্রথমে আমরা তাৎক্ষণিক বিষক্রিয়া কি সেটা আমরা জেনে আসি। কোনো মানুষ বিষাক্ত কোনো পদার্থের সংস্পর্শে আসলে, এখানে শুধু মানুষ না, যাকে উদ্দেশ্য করে আমরা বিষ প্রয়োগ করছি বা বিষ প্রয়োগ করা হয় তাকে আমরা বলি টার্গেট। আমরা সাধারণভাবে কোনো মানুষ বা টার্গেট বিষাক্ত কোনো পদার্থের সংস্পর্শে আসা মাত্র ওই মানুষ বা টার্গেটের মধ্যে যে বিরূপ প্রভাব পরিলক্ষিত হবে তাকে আমরা তাৎক্ষণিক বিষক্রিয়া বলবো। এখানে মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে বিষ প্রয়োগ করলে সাথে সাথে যে বিষাক্ততা সৃষ্টি হয় বা টার্গেটের মধ্যে যে বিরূপ প্রভাব তৈরি হয় তাৎক্ষণিকভাবে, সেটাকে আমরা অ্যাকিউট টক্সিসিটি বা তাৎক্ষণিক বিষক্রিয়া বলে থাকি। যেমন বিষ নাকে ঢোকা মাত্র নিঃশ্বাস নিতে কষ্ট হবে, এটা বিষের একটা তাৎক্ষণিক বিষক্রিয়া। এবার আমরা আসি দীর্ঘমেয়াদী বিষক্রিয়া, যেটাকে আমরা ক্রনিক টক্সিসিটি বলে থাকি। কোনো টার্গেটে বিষাক্ত পদার্থের কোনো টার্গেট যদি বিষাক্ত পদার্থের সংস্পর্শে দীর্ঘদিন থাকে, তাহলে তার মধ্যে যে ধরনের বিষক্রিয়া পরিলক্ষিত হয় সেটাকে আমরা বলি ক্রনিক টক্সিসিটি বা দীর্ঘমেয়াদী বিষক্রিয়া। এটা সাধারণত প্রতিদিন অল্প অল্প পরিমাণে বিষাক্ত পদার্থ টার্গেটের ভিতরে জমা হতে থাকে, একটা পর্যায়ে এর ভিতরে আস্তে আস্তে এই বিষক্রিয়াগুলো পরিলক্ষিত হতে থাকে। এই বিষক্রিয়াগুলোকে আমরা বলি দীর্ঘমেয়াদী বিষক্রিয়া বা ক্রনিক টক্সিসিটি। এবার আমরা দেখব বিষক্রিয়ার বিষয়গুলো ব্যাখ্যা করার জন্য কতগুলো শব্দ খুব বেশি পরিমাণে ব্যবহৃত হয়। তার মধ্যে একটা হলো LD50, যেটাকে আমরা বলি লেথাল ডোজ 50। লেথাল ডোজের বাংলা হচ্ছে মারণ মাত্রা। লেথাল ডোজ 50 বা LD50 বলতে আমরা যেটা বলি বুঝি কোন কীটনাশকের যে পরিমাণ, এই পরিমাণটা সাধারণত মিলিগ্রাম এককে ব্যবহার করা হয় বা মিলিগ্রাম এককে পরিমাপ করা হয়।
আর যাকে টার্গেট করে এটাকে প্রয়োগ করা হচ্ছে তাদের পরিমাণটাকে বা তাদের ওজনটাকে কেজিতে পরিমাণ করা হয়, এই কারণে এই পরিমাণটাকে মিলিগ্রাম পার কেজিতে প্রকাশ করা হয়। তো এলডি50 বলতে আমরা কি বলবো, কোনো কীটনাশকের যে পরিমাণ একটি নির্দিষ্ট সময় ধরে, সেই সময়টা হতে পারে 24 ঘন্টা, হতে পারে 48 ঘন্টা, হতে পারে 2 দিন, 3 দিন, হতে পারে 1 সপ্তাহ, ইত্যাদি ইত্যাদি। যে সময় ধরে অবিরাম, মানে কোনো বিরতি থাকবে না, অবিরাম ক্রিয়ার ফলে পরীক্ষণীয় প্রাণীর 50% এর মৃত্যু ঘটে, সেই পরিমাণ কীটনাশককে ওই কীটনাশকের এলডি50 বলা হয়। ধরে নিলাম যে কোনো একটা জায়গার মধ্যে 100টা ইঁদুর আছে, সেই ইঁদুরকে লক্ষ্য করে আমি একটা ইঁদুর মারার বিষ প্রয়োগ করলাম। সেই বিষটা 7 দিন অবিরাম ওখানে কাজ করতে থাকবে। এই কাজের ফলে যদি ইঁদুরগুলো ওখানেই অবস্থান করে, সেই ক্ষেত্রে যদি 50টা ইঁদুর মারা যায়, তাহলে যতটুকু পেস্টিসাইড আমি ওই ক্ষেতে প্রয়োগ করেছিলাম, সেই পরিমাণটাই হবে ওই পেস্টিসাইডের এলডি50 পরিমাণ। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী টার্মে চলে যাই, সেটা হচ্ছে টিডি50, টক্সিক ডোজ 50 বা বিষাক্ত মাত্রা। কোন কীটনাশকের যে পরিমাণ প্রয়োগের ফলে পরীক্ষণীয় প্রাণীর 50% এর মধ্যে বিষক্রিয়া পরিলক্ষিত হয়, সেই পরিমাণটাই হচ্ছে ওই কীটনাশকের টিডি50। এখানে বিষয়টা এমন যে ওই যে ইঁদুর 100টা বললাম, একটা ক্ষেতের মধ্যে 100টা ইঁদুর আছে, আমি যদি এমন পরিমাণ ঔষধ প্রয়োগ করি যে পরিমাণের ফলে 50টা ইঁদুরের মধ্যে বিরূপ লক্ষণ প্রকাশ পেলো বা তার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেল, তাহলে ওই পরিমাণটাকে আমরা বলবো টিডি50। এখানে মারা যাবে কিনা এটা নির্ধারিত না। এরপর আমরা আসি স্থায়িত্ব সময়, এটাকে পারসিস্টেন্স টাইম বলে বা পিটি বলে। স্থায়িত্ব সময় বলতে যেটা বোঝায়, কোনো বালাইনাশক বা কোনো কীটনাশক প্রয়োগের পর যে সময়ে একটা সাধারণ পরিবেশে যদি এটা ক্রিয়া করে, তাহলে যে সময় পরে এর 50% বিষাক্ততা কমে যায় বা 50% বিষাক্ত হারায়, সেই পরিমাণ সেই সময়টাকে বলা হবে পারসিস্টেন্স টাইম। এটা উদাহরণ আমরা বলতে পারি এভাবে যে কোনো একটা কীটনাশককে প্রয়োগের পরে যে সময় পরে ওই কীটনাশকের 5% বিষাক্ততা অবশিষ্ট থাকে, সেই সময়টাকেও আমরা পিটি বা পারসিস্টেন্স টাইম বা স্থায়িত্ব সময় বলতে পারি। নির্দিষ্ট সময় পরে ওই বিষাক্ত পদার্থের 95% বিষাক্ততা হারিয়ে যাবে বা বিষাক্ততা কমে যাবে বা নষ্ট হয়ে যাবে, এই সময়টাকে আমরা বলবো পিটি বা পারসিস্টেন্স টাইম বা স্থায়িত্ব সময়। এরপরে আসো সর্বনিম্ন জীবন নাশ মাত্রা। সর্বনিম্ন জীবন নাশ মাত্রা, এই নামের মধ্যেই আসলে এই সংজ্ঞাটা কি বলে সেটা লুকায়িত আছে। কোন প্রাণী দেহের জীবাণু সমূহকে ধ্বংস করতে কোন কীটনাশকের ন্যূনতম যে মাত্রা বা পরিমাণ প্রয়োজন, তাকে সর্বনিম্ন জীবন নাশ মাত্রা বলে। একটা প্রাণী দেহের মধ্যে কোনো একটা অণুজীবকে বা জীবাণুকে ধ্বংস করার জন্য যদি আমরা কোনো কীটনাশক প্রয়োগ করি, তাহলে এই কীটনাশকের ন্যূনতম যে পরিমাণ প্রয়োগ করতে হবে বা ন্যূনতম যে পরিমাণ লাগবে, সেটাই হচ্ছে সর্বনিম্ন জীবন নাশ মাত্রা। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হলো যে আমি একটা টার্গেট বা একটা কিছু সংখ্যক অণুজীবকে মেরে ফেলার জন্য যদি আমি ন্যূনতম মাত্রার ঔষধ প্রয়োগ করি বা কীটনাশক প্রয়োগ করি, তাহলে ওইটা ওইখানকার জীবাণু নাশ হয়ে যাবে। আবার যদি তার চেয়ে বেশি পরিমাণও প্রয়োগ করি, সেক্ষেত্রেও সব জীবাণু নাশ হয়ে যাবে। কিন্তু বেশি পরিমাণ প্রয়োগ করলে সেই পরিমাণটাকে ন্যূনতম মাত্রা বলতে হবে না। ন্যূনতম মাত্রা হচ্ছে ওই মাত্রা যেই মাত্রায় প্রয়োগ করলে এখানকার সবগুলো জীবাণু ধ্বংস হয়ে যাবে এবং ওই পেস্টিসাইডের পুরোটুকুই ধ্বংসের কাজটা করবে, কোনো অবশেষ ওখানে থাকে না। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো ক্ষতিকর প্রান্তীয় মান, যেটাকে আমরা থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু বা টিএলভি নামে দেখি। রাসায়নিক যৌগের ক্ষতিকর প্রান্তীয় মান হলো সেই মাত্রা বা ডোজ যেখান থেকে টক্সিক ক্রিয়া শুরু হয়। অর্থাৎ কোনো একটা পেস্টিসাইডকে প্রয়োগ করার পরে যে ন্যূনতম জায়গা থেকে বিষক্রিয়া বা ওই টার্গেটের উপরে বিরূপ প্রতিক্রিয়া দেখানো শুরু করে, সেই মাত্রাটাকে বলা হবে
সেই মাত্রাটাকে বলা হবে টিএলভি বা ক্ষতিকর প্রান্তীয় মান। এবার আসো সহনীয় মাত্রা বা টলারেন্স লেভেল। এটা সাধারণত বিভিন্ন ধরনের দূষণকে ব্যাখ্যা করার জন্য এই শব্দটা ব্যবহার করা হয়। সাধারণত পানির দূষণকে ব্যাখ্যা করার জন্য এটা বেশি ব্যবহার করা হয়। সেই টলারেন্স লেভেল বা সহনীয় মাত্রা বলতে আমরা যেটা বুঝি, পানিটা একটি মেশাল, এখানে মিশাল শব্দটা নতুন শব্দ, এটাকে সরাসরি আমরা ভেজাল বলতে পারি। পানিতে একটি ভেজাল উপাদান যে মাত্রার মধ্যে উপস্থিত থাকলে ওই পানিটা আমরা ব্যবহারের জন্য নির্বাচন করি না বা ব্যবহার করি না বা করতে পারি না, সেই পরিমাণটাকে বলা হবে ওই পানির সহনীয় মাত্রা। যদিও এখানে সহনীয় বলা হচ্ছে, আসলে সহনীয়টা এখানে নেগেটিভ অর্থে ব্যবহৃত হবে। এই পরিমাণ উপস্থিত থাকলে তাকে আমি ওই পানিকে ব্যবহার করতে পারবো না, এই পরিমাণটাকেই বলা হবে টলারেন্স লেভেল বা সহনীয় মাত্রা। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আসো খাদ্য সংযোজিত বস্তু বা ফুড অ্যাডিটিভস। যেসব জৈব বা অজৈব রাসায়নিক পদার্থ খাদ্যের ঔজ্জ্বল্য বা সৌন্দর্য বৃদ্ধি করতে, আকর্ষণীয় করতে বা স্বাদ গন্ধ এগুলো বৃদ্ধি করার কাজে ব্যবহার করা হয়, তাদেরকে বলা হবে খাদ্য সংযোজিত বস্তু। খাদ্য সংযোজিত বস্তু সবগুলোই ক্ষতিকর না, কিছু কিছু ক্ষতিকর, কিছু কিছু অক্ষতিকর। এদের কাজ হচ্ছে খাদ্যের ঔজ্জ্বল্য বা উজ্জ্বলতা বৃদ্ধি করা, আকর্ষণীয় দেখতে লাগে এরকম করা, স্বাদ এবং গন্ধ এগুলো সৃষ্টি করা। খাদ্য অবমিশ্রণ বা খাদ্যের ভেজাল। খাদ্যের সাথে যদি নিম্নমানের কোনো ক্ষতিকর বা অক্ষতিকর বস্তু যদি মেশানো হয়, এই মিশানোর প্রক্রিয়াটাকে বলা হবে বা এই মিশানোর বিষয়টাকে বলা হবে খাদ্যের অপমিশ্রণ বা খাদ্য ভেজাল। এখানে বিষয়টা এমন যে এই ভেজাল জিনিস খাদ্যের মানকে সবসময় খারাপ করে, এটা সত্য কথা, কিন্তু এখানে এই ভেজাল বস্তুটা আমাদের জন্য ক্ষতিকর হতেও পারে, এমন নাও হতে পারে। যেমন ধরো চালের ভিতরে যদি বিভিন্ন ধরনের কাঁকড় মেশানো হয়, এই কাঁকড়টাকে যদি আমি খেয়েও ফেলি, এটা খুব একটা আমার শরীরের জন্য ক্ষতির কারণ হবে না। কিন্তু চালের মধ্যে যদি ইউরিয়া মেশানো হয় চালের উজ্জ্বলতা বাড়ানোর জন্য, সেক্ষেত্রে ওই চালটা যদি আমি ভাত হিসেবে খাই, তাহলে এটা আমার শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার। এবার আমি পরের স্লাইডে যেতে চাই। এইখানে আমরা বলবো কীটনাশকের বিষাক্ততার সাথে এলডিভিটি এর সম্পর্ক। এলডিভিটি এর সাথে কীটনাশকের বিষাক্ততার সম্পর্ক। এলডিভিটির সংজ্ঞা আমরা করে আসছি যে যে পরিমাণ কীটনাশক কোনো একটা টার্গেটের উপরে অবিরাম ক্রিয়ার ফলে 50% মৃত্যু ঘটে, সেটাই হচ্ছে ওই কীটনাশকের এলডিভিটি। এখন এলডিভিটি যত আমরা যেই এককে এলডিভিটি পরিমাপ করা হয় সেটা আমরা জেনে আসছি যে মিলিগ্রাম পার কেজি। এখন কোনো একটা কীটনাশকের এলডিভিটির মান যদি 25 মিলিগ্রাম পার কেজি হয়, তার মানে হচ্ছে 25 মিলিগ্রাম ওই কীটনাশক আমি কোনো টার্গেটে প্রয়োগ করলে ওই টার্গেটের 50% টার্গেট মারা যাবে। আবার যদি অন্য একটা কীটনাশক যার এলডিভিটির মান 250 মিলিগ্রাম পার কেজি, এমন যদি একটা কীটনাশক হয়, তাহলে ওই কীটনাশকটা ওই একই সংখ্যক টার্গেটের উপরে প্রয়োগ করলে 250 মিলিগ্রাম প্রয়োগ করলে 50% মারা যাবে, আর প্রথম কীটনাশকে 25 মিলিগ্রাম প্রয়োগ করলে 50% মারা যাবে। তো এখান থেকে আমরা কি সিদ্ধান্ত পাচ্ছি যে এলডিভিটি এর মান যত কম, কোনো একটা কীটনাশকের এলডিভিটির মান যত কম হবে, তার বিষাক্ততার মাত্রা বা বিষাক্ততার তীব্রতা তত বেশি হবে। এখানে লাল কালিতে লেখা যে লাইনটা, সেই লাইনটা খেয়াল করো, যে কীটনাশকের এলডিভিটির মান যত কম তার বিষাক্ততার মাত্রা তত বেশি। এখানে ডাইক্লোরোক্স এর এলডিভিটি এর মান 25 মিলিগ্রাম পার কেজি, আর ম্যালাথিয়নের এলডিভিটি এর মান 250 মিলিগ্রাম পার কেজি। সুতরাং ডাইক্লোরোক্স ম্যালাথিয়ন অপেক্ষা 10 গুণ বেশি বিষাক্ত। আশা করছি
এবার আমরা পরবর্তী স্লাইডে যাই। কীটনাশকের শ্রেণী বিভাগ আমরা এবার দেখবো, যার ভিত্তি হচ্ছে কীটনাশকের স্থায়িত্ব সময়। স্থায়িত্ব সময়ের ভিত্তিতে আমরা কীটনাশকের শ্রেণী বিভাগটা দেখব। আমরা এর আগে পিটি বা স্থায়িত্ব সময় পড়ে আসছি। এখন কীটনাশকের স্থায়িত্ব সময়ের উপর ভিত্তি করে কীটনাশক তিন শ্রেণীর হতে পারে। একটা হলো অস্থায়ী কীটনাশক, আরেকটা মধ্যস্থায়ী কীটনাশক, আরেকটা স্থায়ী কীটনাশক। অস্থায়ী কীটনাশক তারা যারা সাধারণ পরিবেশে 1 থেকে 12 সপ্তাহ পর্যন্ত তাদের কার্যকারিতা থাকে, এই ধরনের কীটনাশককে আমরা বলি অস্থায়ী কীটনাশক। আর মধ্যস্থায়ী কীটনাশক বলতে যে সমস্ত কীটনাশক টার্গেটে প্রয়োগ করার পর 1 থেকে 2 বছর পর্যন্ত এর বিষাক্ততা থাকে, সেই কীটনাশককে আমরা বলি মধ্যস্থায়ী কীটনাশক। আর যে কীটনাশকের স্থায়িত্ব সময় 2 বছরের অধিক তাদেরকে আমরা বলবো স্থায়ী কীটনাশক। একেবারেই সহজ বিষয়। এরপরে আমরা এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো কীটনাশকের LD50 নির্ণয়ের পদ্ধতিটা আমরা এবার শিখব। মূল নীতিটা কি, অর্থাৎ এখানে মূল কাজটা, কীটনাশকের মাত্রা ভিন্নতায় উপস্থিত জীবের সংখ্যা ভিন্ন হবে। অর্থাৎ কীটনাশকের মাত্রা যদি ভিন্ন হয়, সেই ক্ষেত্রে কোনো একটা টার্গেটের উপরে যদি ভিন্ন ভিন্ন কীটনাশক প্রয়োগ করা হয়, তাহলে ভিন্ন ভিন্ন সংখ্যক জীবের মৃত্যু ঘটবে। বিষের গারত্বের একক মাত্রা প্রয়োগ করলে মৃত জীবের সংখ্যা কত দাঁড়ায়? একক মাত্রা মানে হচ্ছে 1 মোল পার লিটার বা 1 ml, অথবা একটা নির্দিষ্ট পরিমাণকে আমি একক ধরলাম, সেটাকে বলা হচ্ছে বিষের গারত্বের একক মাত্রা প্রয়োগ করলে মৃত জীবের সংখ্যা কত দাঁড়ায়, এবং বিষের গারত্বের কত মাত্রা প্রয়োগ করলে অর্ধেক জীবের মৃত্যু ঘটে তা নিরূপণ করাই নির্ধারণ। এই লাইনটা বুঝতে হবে। বিষের গারত্বের একক মাত্রা প্রয়োগ করলে যে সংখ্যক জীবের মৃত্যু ঘটে, আর বিষের গারত্ব পরিবর্তন করে কত মাত্রায় প্রয়োগ করলে অর্ধেক জীবের মৃত্যু ঘটে, এই দুইটা জিনিস নির্ণয় করা। অর্থাৎ আমি একক মাত্রা প্রয়োগ করলাম, প্রয়োগ করে আমি মৃত জীবের সংখ্যা গণনা করব। আবার আমি এমন পরিমাণ বিষ আমি প্রয়োগ করব যেন ওইখানকার অর্ধেক জীব মারা যায়। আমি বাড়াতে থাকবো, একটা পর্যায়ে গিয়ে বিষের পরিমাণটা এমন হবে যে পরিমাণের জন্য ওইখানকার অর্ধেক পরিমাণ জীবের মৃত্যু ঘটবে। এই দুইটা জিনিস নির্ণয় করা হবে, একক মাত্রায় কত সংখ্যক মারা যায় আর বিষের গারত্ব কত মাত্রায় প্রয়োগ করলে ওইখানকার অর্ধেক জীব মারা যায়। এই দুইটা জিনিস আমাদেরকে নির্ণয় করতে হয় LD50 নির্ধারণ করতে। কীটনাশকের মাত্রা LD50, এখানে দেখো কীটনাশকের মাত্রা LD50 দ্বিগুণ করা হলে পরীক্ষণীয় সব জীবেরই মৃত্যু ঘটবে। এখন LD50 হচ্ছে এমন পরিমাণ কীটনাশক যে পরিমাণ প্রয়োগ করলে অর্ধেক প্রাণী মৃত্যু ঘটে। এখন যদি LD50 যা তার চেয়ে দ্বিগুণ পরিমাণ যদি প্রয়োগ করা হয়, তাহলে স্বাভাবিকভাবেই তার চেয়ে দ্বিগুণ পরিমাণ প্রাণীর মৃত্যু ঘটবে, অর্ধেকের দ্বিগুণ পূর্ণাঙ্গ, তার মানে সব জীবই মারা যাবে। এই কথাটাই এই লাল রঙের লাইনটাতে বলা হয়েছে। আশা করছি বুঝতে পেরেছে। এবার আমরা LD50 নির্ণয়ের ধারাবাহিক পদ্ধতিটা দেখব। কার্যপ্রণালী, প্রথমে আমরা যেই কাজটা করবো সেটা হলো চাল বা আটা, এই ধরনের কোন খাদ্য বস্তুতে যে সমস্ত পোকা থাকে, সেই পোকা অথবা গান্ধী পোকা অথবা ইঁদুর ইত্যাদি যে কোনো ধরনের পোকা আমরা সংগ্রহ করব। দ্বিতীয় যে কাজটা করবো সেটা হচ্ছে যে বিভিন্ন প্রকারের কীটনাশক, মানে বাজারে যে নানান ধরনের কীটনাশক পাওয়া যায়, তার যে কোনো একটিকে আমি বেছে নিব। ধরে নিলাম যে ক্লোরডেন নামক কীটনাশকের LD50 নির্ণয়ের জন্য আমি কীটনাশক বেছে নিলাম। পরবর্তী ধাপ যেটা, এবার পাতিত পানি বা ডিস্টিলড ওয়াটার মিশ্রিত করে কীটনাশকের বিভিন্ন গারত্বে দ্রবণ তৈরি করব।
1 ml ক্লোরোডেনকে যদি আমি 100 ml পাতিত পানিতে মিশ্রিত করি তাহলে তার ঘনমাত্রা হবে 1%। খুবই সহজ হিসাব। 100 ml পানিতে আমি 1 ml কীটনাশক নিলে ওই কীটনাশকের গাঢ়ত্ব বা ঘনত্ব যেটা হবে সেটা হলো 1%। এভাবে 2 ml 3 ml 4 ml ডট 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 n ml ক্লোরোডেন 100 ml পানিতে মিশ্রিত করে আমি আলাদা আলাদা পাত্রে যথাক্রমে 1%, 2%, 3%, 4% ডট 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 n% পর্যন্ত গাঢ়ত্বের দ্রবণ আমি তৈরি করতে পারি। এরপর 1%, 2%, 3% ইত্যাদি পার্সেন্ট উল্লেখ করে রাসায়নিক পদার্থের অর্থাৎ বিষের নাম লিখে ভিন্ন ভিন্ন শিশিতে ভরে আমি ওই শিশিগুলোর গায়ে লেবেল লাগিয়ে দেব। 4 নম্বর বা চতুর্থ ধাপে আমি কি করব, এইবার আমি 4টা পেট্রি ডিশ নিই। যারা ইন্টারমিডিয়েটে বায়োলজি পড়ে আসছে তারা পেট্রি ডিশের সাথে পরিচিত। এটা একটা বাটির মতো ছোট কাচের পাত্র। পেট্রি ডিশ নিয়ে এর গায়ে 1%, 2%, 3% এই পার্সেন্টের লেভেল গুলো লাগিয়ে দিই। এসব পেট্রি ডিশগুলোতে ফিল্টার কাগজ রেখে তা পাতিত পানিতে ভিজিয়ে রাখা হয়। পরবর্তী ধাপে যেই কাজটা করা হয়, পেট্রি ডিশে কয়েক ফোঁটা করে 1% ক্লোরোডেন, 2% ক্লোরোডেন, 3% ক্লোরোডেন, 4% ক্লোরোডেন এটা নেওয়া হয়। অর্থাৎ এর আগের ধাপে আমি কি করলাম, পেট্রি ডিশ আমি নিলাম পরিষ্কার করে, তার গায়ে আমি বিভিন্ন পার্সেন্টেজের লেভেল লাগাই দিলাম। এরপরে আমি কি করছি, তার ভিতরে আমি ওই যেই পার্সেন্টের লেভেল লাগিয়ে দিয়েছি সেই পার্সেন্ট ঘনমাত্রা সমৃদ্ধ ক্লোরোডেন বা কীটনাশকের দ্রবণ আমি ওই পেট্রি ডিশে নিচ্ছি। প্রতিটি পেট্রি ডিশে 40টি করে জীবন্ত গান্ধী পোকা, আমরা ধরে নিলাম যে যেই পোকা আমরা ব্যবহার করছি সেটা গান্ধী পোকা, সে 40টি করে গান্ধী পোকা রেখে ভালোভাবে ঢেকে দেয়া। সর্বশেষে যে কাজটা করা হয় 7-8 ঘন্টা ধরে এভাবে ঢেকেই রাখা হয়। তারপরে সে মৃত প্রাণীর সংখ্যা গণনা করা হয় এবং ফলাফল প্রস্তুত করা হয়। এখন যেই ডাটা বা তথ্য আমরা পাচ্ছি সেই ডাটা বা তথ্য সকে বিন্যস্ত করব। সেই সফটটা এরকম, এখানে একটু খেয়াল করো, জীবন্ত গান্ধী পোকার সংখ্যা এটা প্রথম কলামে থাকবে। আমরা 4টা পেট্রি ডিশ নিয়েছিলাম, প্রতিটা পেট্রি ডিশে আমরা 40টি করে গান্ধী পোকা নিয়েছি। সো আমাদের টোটাল পোকার সংখ্যা 160। দ্বিতীয় কলামে দেখো কীটনাশকের গাঢ়ত্ব, এবং প্রতিটা কলামে এখন কীটনাশকের গাঢ়ত্ব আছে। ঠিক তার নিচে বিভিন্ন পার্সেন্টেজ দেওয়া আছে। প্রথম পেট্রি ডিশকে এটা মিল করানো হচ্ছে, বা প্রথম পেট্রি ডিশ বোঝানো হচ্ছে যেখানে 1% গাঢ়ত্বের ক্লোরোডেন আছে। দ্বিতীয় পেট্রি ডিশে 2% ঘনত্বের ক্লোরোডেন, তৃতীয়তে 3%, চতুর্থতে 4%। 1% ঘনমাত্রার যে পেট্রি ডিশ আছে তার মধ্যে 40টি মৃত 40টি জীবন্ত গান্ধী পোকা ছিল। এখন আমি 7-8 ঘন্টা পরে যে পর্যবেক্ষণটা পেলাম সেই পর্যবেক্ষণটা আমি এখন এই লাইনে লিখছি, যে তৃতীয় লাইন, মৃত গান্ধী পোকার সংখ্যা। এই মৃত গান্ধী পোকার সংখ্যাটা বোঝানো হচ্ছে প্রথম পেট্রি ডিশে, যে পেট্রি ডিশে 1% ক্লোরোডেন আমি নিয়েছিলাম সেই সংখ্যাটা কত সেটা নিচে লেখা হয়েছে যে 0, অর্থাৎ 1% ঘনমাত্রার ক্লোরোডেনের মধ্যে যে 40টি গান্ধী পোকা ছিল তার মধ্যে কোনো গান্ধী পোকা মারা যায় না। এরপরে দ্বিতীয় পেট্রি ডিশ যেখানে 2% ঘনমাত্রার কীটনাশক ছিল সেখানে মৃত গান্ধী পোকার সংখ্যা 4টা। 2% যখন ঘনমাত্রা নিলাম তখন সেখানকার 40টার মধ্যে 4টা গান্ধী পোকা মারা গেল। এই ঘনমাত্রা যখন 3% করা হচ্ছে তখন এই গান্ধী পোকার সংখ্যা, মরে যাওয়া গান্ধী পোকার সংখ্যা 10টা হয়ে যাচ্ছে। যখন 4% ঘনমাত্রা পেট্রি ডিশে আমরা যখন গান্ধী পোকার অবস্থা পর্যবেক্ষণ করলাম তখন আমরা এখানে দেখলাম যে এই পেট্রি ডিশে 20টা গান্ধী পোকা মারা গেছে। তো আমরা প্রতিটা পেট্রি ডিশে 40টা করে গান্ধী পোকা নিয়েছিলাম। এইখানে আমি দেখতে পাচ্ছি যে 40টার মধ্যে অর্ধেক মারা গেছে, অর্থাৎ 20টা মারা গেছে। তো আমরা যদি এখান থেকে বলি যে লিমিটটি কত, তাহলে এই ফলাফল থেকে খুব সহজেই বলে দিতে পারি যে 4% ঘনমাত্রার কীটনাশকের
পেট্রি ডিশে যেহেতু 40টার ভিতরে অর্ধেক অর্থাৎ 20টা মারা গেছে, তার মানে এই কীটনাশকের জন্য এলডিভিটি এর মান 4%। আবার আমরা এর আগে একটা সংজ্ঞা পড়ে আসছি, সেটা হলো যে মারণ মাত্রা বা লেথাল ডোজ, অর্থাৎ যে পরিমাণ কীটনাশক, ন্যূনতম যে পরিমাণ কীটনাশক প্রয়োগ করলে টার্গেট মারা যেতে থাকে, সেই পরিমাণটাকে আমরা বলি লেথাল ডোজ বা মারণ মাত্রা। তো এখানে 1%, এখানে কোনো প্রাণী মারা যায় না। 2% যখন হয়েছে তখন এখানে প্রাণী মারা যেতে শুরু করেছে, তার মানে এলডি বা লেথাল ডোজ বলতে আমরা 2% এ বুঝি। এবার আমরা সেই ফলাফলটা দেখি। ফলাফলে দেখো, অতএব কীটনাশক আমরা যেহেতু ক্লোরোডেনকে বেছে নিয়েছিলাম, সেই ক্লোরোডেনের মারণ মাত্রা বা লেথাল ডোজ হচ্ছে 2%। ওই আগের চার্টটা দেখো যে যখন ঘনমাত্রা 2% তখন গান্ধী পোকা মরে যেতে শুরু করেছে এবং 4টা গান্ধী পোকা মারা গেছে। যখন 1% তখন এটা মৃত গান্ধী পোকার সংখ্যা ছিল 0। এই কারণে এইখান থেকে যেহেতু মরে যাওয়া শুরু হয়েছে, এই মাত্রাটাকে বলা হচ্ছে মারণ মাত্রা বা লেথাল ডোজ। সেই কথাটাই ফলাফলে বলা হচ্ছে যে কীটনাশক ক্লোরোডেনের মারণ মাত্রা বা লেথাল ডোজ হচ্ছে 2%। ক্লোরোডেনের এলডি50 অর্থাৎ যে পরিমাণ প্রয়োগ করলে টার্গেটের 50% মারা যায়, সেই পরিমাণটা হচ্ছে 4%। আমরা এর আগের চার্টে যদি আমি দেখি তাহলে 4% ঘনমাত্রার যে ক্লোরোডেনের পেপটিড আছে, ওইখানে 40টা গান্ধী পোকার মধ্যে 20টা গান্ধী পোকা মারা গেছে, তার মানে ক্লোরোডেনের এলডিভিটি এর মান 4%। আশা করি এই চ্যাপ্টারের যেগুলো আসার মতো প্রশ্ন সেইগুলো করানোর চেষ্টা করেছি এবং তোমাদের কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার হয়েছে। কারোর যদি বুঝতে কোনো সমস্যা হয় বা কোথাও কোনো জিজ্ঞাসা থাকে, সেক্ষেত্রে কমেন্টস সেকশনে তোমরা সেটা জানাতে পারো, আমি চেষ্টা করবো তার সমাধান দেওয়ার। ধৈর্য সহকারে সবাই ক্লাসে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ, ক্লাস দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে, ভালো থাকবে সবাই।